আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে টাইম ব্লক মানির 7 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে, গত ক্লাসে আমরা 25 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে 26 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত অর্থাৎ মোট 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ধরুন আপনি ভবিষ্যতে একটা মেশিন কিনবেন, সেই মেশিনটার দাম হবে সাপোজ ধরেন 72,000 টাকা। একটা মেশিনের দাম কত? 72,000 টাকা। একটা নির্দিষ্ট সময় পরে ভবিষ্যতে একটা মেশিন কিনবো, সেই মেশিনটির দাম হবে 72,000 টাকা এবং স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 2,000 টাকা। স্যালভেজ ভ্যালু বলতে বোঝানো হয় ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মেশিনটি যে দামে বাজারে বিক্রি করা যাবে সেটাকে ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু বলা হয়। স্যালভেজ ভ্যালু মান দেওয়া আছে 2,000 টাকা। তাহলে আমাদের ফিউচার ভ্যালুর মান হবে 72,000 টাকা থেকে এই 2,000 টাকা বাদ দিলে আমাদের বের হবে 70,000 টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফিউচার ভ্যালুর মান। আমরা যখন ভবিষ্যতে কোনো মেশিন কিনলে সেটা অবশ্যই ফিউচার ভ্যালুর মান হবে। ঠিক আছে, আর ফিউচার ভ্যালু সূত্র বের করে আমাদের অঙ্ক করতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আজকে আমরা এই ধরনের সমস্যাগুলো নিয়েই অঙ্কগুলো দেখাবো। 26 নম্বর অঙ্কে বলা হয়েছে যে XY wants to buy a new machine 20 years from now। অর্থাৎ এখন থেকে 20 বছর পর একটি কোম্পানি কি করতে চায়, একটা মেশিন ক্রয় করতে চায় এট এ কস্ট অফ টাকা 73,000 টাকা। তার মানে মেশিনটির দাম হবে 73,000 টাকা। কিনবে কবে? 20 বছর পরে। তাহলে অবশ্যই এটা ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, কারণ 20 বছর পর আমি মেশিনটি ক্রয় করব, তখন মেশিনটির দাম হবে 73,000 টাকা। তাহলে আমরা বলতে পারি এটা ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, অর্থাৎ এফবি মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফবি সমান সমান 73,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের 26 নম্বর অঙ্ক। তারপরে বলা আছে এখানে, the company also expect that the scrap value to be realized from the old machine would be 3,000 টাকা। অর্থাৎ বর্তমানে যে ওল্ড মেশিন দেওয়া আছে সেই ওল্ড মেশিন বিক্রি করে সেখান থেকে পাবে 3,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মেশিনটি ক্রয় করতে লাগবে 73,000 টাকা থেকে এই 3,000 টাকা বাদ দিলে আমাদের 70,000 টাকা হবে। তাহলে এই 73,000 টাকা থেকে আমি যদি এই 3,000 টাকা বাদ দেই, তাহলে আমাদের এবি মান হবে 70,000 টাকা, মানে 70,000 টাকা। যদি স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাংশের মূল্য বা সেলভেজ ভ্যালু দেওয়া থাকে, স্ক্র্যাপ ভ্যালু, সেলভেজ ভ্যালু, স্ক্রল ভ্যালু এগুলো কিন্তু একই কথা, যে কোনো এক নামে থাকতে পারে পরীক্ষার মধ্যে। যদি ভগ্নাংশের মূল্য মান দেওয়া থাকে অর্থাৎ সেলভেজ ভ্যালু মান দেওয়া থাকে, তাহলে আমাদের মেশিনটির মূল্য থেকে সেলভেজ ভ্যালুর মানটা বিয়োগ করে তারপরে এবির মানটা বিয়োগ করতে হবে। অবশ্যই সেলভেজ ভ্যালুর মানটা বিয়োগ করতে হবে। যদি সেলভেজ ভ্যালুর মানটা দেওয়া না থাকে, তাহলে আমাদের এই 73,000 টাকাই এবির মান ধরতে হবে। তবে সেলভেজ ভ্যালুর মান দেওয়া থাকলে অবশ্যই সেটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করে আমাদের এবি মান বের করতে হবে। যেহেতু এই অঙ্কের মধ্যে আমাদের সেলভেজ ভ্যালুর মান দেওয়া আছে 3,000 টাকা, এই জন্য 73,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করে আমাদের এবি মান বের করা হয়েছে 70,000 টাকা। এখানে বলা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট শুড বি রিটেইনড আউট অফ প্রফিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার টু অ্যাকুমুলেট দ্য নেসেসারি অ্যামাউন্ট অফ মানি এট 8% পার অ্যানাম। তার মানে প্রতি বছর প্রফিট থেকে কি পরিমাণ টাকা জমা রাখলে আমাদের কিন্তু এই 70,000 টাকা হবে আগামী 20 বছর পরে। তার মানে আমাদের এর মান বের করতে বলছে, যেহেতু প্রতি বছর প্রফিট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে বলছে, তার মানে কিস্তির অঙ্কে এর মান বের করতে বলছে। আর এখানে আমাদের ইন্টারেস্ট রেট হলো আমাদের 8%। ঠিক আছে, আর এর মান হলো 20। তাহলে আমাদের আর এর মান ধরতে পারি 8% বলতে 0.08, আর এর মান হবে আমাদের 20 বছর মানে 20। আর এই মানগুলো আমাদের দিয়ে অঙ্ক করতে হবে, আর এর মান আমাদের কিন্তু বের করতে বলছে। তাহলে এই সূত্রগুলো বসিয়ে, মানে এখানে যে মান দেওয়া আছে সেই মানগুলো আমাদের ফিউচার ভ্যালু যে কিস্তি সূত্র ছিল সেই কিস্তি সূত্রের মধ্যে এই মানগুলো বসাবো। তাহলে আমরা জানি উই নো দ্যাট, এটা আমরা লিখতে হবে। ঠিক আছে, উই নো দ্যাট আমরা জানি যে ফিউচার ভ্যালু সমান সমান এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার মাইনাস এন মাইনাস 1 সেকেন্ড আর। এখানে কিন্তু প্রতি বছরের শুরুতে বা শেষে কোনো কিছু বলা নাই, তার মানে ধরে নিতে হবে যে প্রতি বছরের শেষে কিস্তি পরিমাণটা জমা দেওয়া হয়েছে। আর প্রতি বছর শেষে যদি কিস্তি পরিমাণ জমা দেওয়া হয়, তাহলে সূত্রের সাথে 1 প্লাস আর গুণ করতে হয় না। একমাত্র যদি বছরের শুরুতে জমা দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের 1 প্লাস আর গুণ করতে হবে, যেটা আমরা গত ক্লাসে অর্থাৎ 6 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, গত ক্লাসগুলো আমাদের দেখতে হবে, দেখলে বুঝতে পারবেন। তাহলে আমাদের এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই আমাদের কিন্তু এর মানটা বের হয়ে যাবে, অর্থাৎ এর মানটা বের হয়ে যাবে। আমাদের এর মান কিন্তু বের করতে বলছে, অর্থাৎ প্রফিট থেকে কত পরিমাণ টাকা প্রতি বছর জমা রাখতে হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমাদের এর মান দেওয়া আছে 70,000 টাকা। তাহলে এর মান যেভাবে হিসেবে থাকবে, তাহলে 1 প্লাস আর এর মান
এখানে আর এর মান দেওয়া আছে আমাদের 0.08 আর এন এর মান বের করে দেওয়া আছে 20 -1 আর নিচে 0.08। তাহলে আমরা এর মানটা এখানে রেখে অর্থাৎ 70,000 টাকা এখানে রেখে এবার এর মান দিয়া ব্রেকেট দিব। এই সম্পূর্ণ মানটা কিভাবে বের করতে হয় সেগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছি, আমি আজকেও দেখে দিচ্ছি, সবাই লক্ষ্য করো। এখানে যেভাবে আছে সেভাবে কিন্তু আমাদের মেশিন উঠাতে হবে। আশা করি আমরা ক্যালকুলেটর মেশিন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ব্রেকেট দিব 1 প্লাস 0.08, তারপরে ব্রেকেট পাওয়ার দিব আমাদের মাইনাস হবে না এখানে, কারণ ফিউচারের ক্ষেত্রে মাইনাস হয় না। পাওয়ার দিব আমাদের 20, সেখান থেকে আমাদের কি করতে হবে 1 বিয়োগ করতে হবে, যে বিয়োগ করলাম 1। তাহলে আমাদের এই মানটা কিন্তু এই সম্পূর্ণ এই মানটা, তাহলে ভাগ করতে হবে আমাদের 0.08 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদেরকে এই মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের এই মানটা বসাতে হবে যে 45.6761963। তাহলে এটা কিন্তু আমাদের এই সম্পূর্ণ মানটা কিন্তু এইটা। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে এর মানটা এখানে রেখে, তাহলে এই 70,000 টাকাকে যেহেতু এটা গুণাকার আছে এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। 70,000 টাকাকে এই 45.7619643 এটা দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু মানটা বের হয়ে যাবে, অর্থাৎ কিস্তির পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এই মান বের হবে, অর্থাৎ প্রতি বছর কিস্তির পরিমাণ বের হবে 1530 টাকা। এই টাকাটা আমাদের বের হবে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ আমি যদি প্রতি বছর প্রফিট থেকে এই 1530 টাকা করে ব্যাংকে জমা রাখি বা যে কোনো জায়গায় জমা রাখি, তাহলে আগামী 20 বছর পর সুদ আসল সহ আমার ফিউচারের মান এই 70,000 টাকা হবে, যাতে করে আমরা মেশিন ক্রয় করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা সবাই এই 26 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি এই অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক যতগুলো আছে সবগুলো অঙ্ক কিন্তু একই রকম, কোনো পরিবর্তন হবে না, শুধু টাকার অ্যামাউন্টটা পরিবর্তন হবে। যেমন এই অঙ্কের মধ্যে আমাদের মেশিনের মূল্য ছিল 73,000 টাকা এবং সেলভেজ মূল্য ছিল 70,000 টাকা, এই 3,000 টাকা। আর এর মান ছিল 8% এবং এর মান ছিল 20 বছর। ঠিক একইভাবে অঙ্কের ডাক সবই ঠিক থাকবে, শুধু এই টাকার অ্যামাউন্টটা পার্সেন্টেজ এবং পরিবর্তন হবে, আর বাকি সব ঠিক থাকবে। যেমন আমরা যদি 27 নম্বর অঙ্ক দেখি, এটা 2018 সালে মার্কেটিং বিভাগে আসছিল, অনার্স সেকেন্ড ইয়ারে। লেখা আছে রবি কোম্পানি ওয়ান্টস টু বাই নিউ মেশিন 10 years from now at a cost টাকা 80,000। সবাই লক্ষ্য করেন, এখানে বলা আছে যে 10 বছর পরে, এখন থেকে 10 বছর পরে রবি কোম্পানি 80,000 টাকা খরচ করে একটি মেশিন ক্রয় করবে। The company also expect the scrap value to be realized from the old machine to be 5,000 টাকা। তার মানে বর্তমানে যে পুরাতন মেশিনটা আছে সেই মেশিনটা ওই 10 বছর পরে বিক্রি করলে পাওয়া যাবে 5,000 টাকা। যখন আমরা নতুন মেশিন কিনবো 10 বছর পরে, তাহলে পুরাতন মেশিনটা বিক্রি করে নতুন মেশিন কিনবো, তাই না? তাহলে পুরাতন মেশিনটা বিক্রি করে পাওয়া যাবে 5,000 টাকা আর নতুন মেশিনের দাম হবে 80,000 টাকা। যদি পুরাতন মেশিন বিক্রি করে 5,000 টাকা পাওয়া যায়, তাহলে নতুন মেশিন ক্রয় করতে লাগবে আমাদের মাত্র 75,000 টাকা। অর্থাৎ 80,000 টাকা থেকে এই 5,000 টাকা বাদ দিলে আমাদের 75,000 টাকা বের হবে, 75,000 টাকা। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের কি দেওয়া আছে, এখানে ফিউচার ভ্যালু হবে 80,000 টাকা থেকে আমাদের সেলভেজ ভ্যালু 5,000 টাকা বাদ দিতে হবে, বাদ দিলে আমাদের বের হবে 75,000 টাকা, অর্থাৎ 75,000 টাকা বের হবে। এটা কিন্তু আমাদের ফিউচার ভ্যালু মান। যদি এই অঙ্কের মধ্যে স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু দেওয়া না থাকতো, তখন কিন্তু আমাদের 80,000 টাকা কিন্তু ফিউচার ভ্যালু মান ধরে অঙ্ক করতে হইতো। তাহলে এখানে আমাদের এন এর মান হবে আমাদের 10 বছর আর আর এর মান হবে 9%। ঠিক আছে, এখানে বলছে যে প্রতি বছর শেষে কত টাকা করে জমা রাখতে হবে। What amount should be retained out of the profit at the end of each year to accumulate the necessary amount of money at a 9% compounded interest per annum? অর্থাৎ প্রতি বছর যদি ব্যাংক আমাকে ইন্টারেস্ট ধার্য করে, তাহলে প্রফিটের কত অংশ কি পরিমাণ টাকা জমা রাখলে আমার 10 বছর পরে এই 75,000 টাকা হয় মেশিন ক্রয় করার জন্য, ব্যাংক আমাকে 9% ইন্টারেস্ট দেয়। তাহলে এখানে 8% এর পরিবর্তে আমাদের 9% হবে, তাই না? আর এখানে আমাদের 10 বছর, আগের অঙ্ক ছিল 20 বছর, আর এটার মধ্যে 10 বছর হবে। এখন এখানে যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সেম সহজ অঙ্ক, তাই না? একেবারে ইজি অঙ্ক, সেম এই সূত্রই থাকবে, কারণ এখানে কিন্তু আমাদের 32 বছরের শেষে বলা যাচ্ছে, তাই না? এখানে বলা যাচ্ছে, সবাই লক্ষ্য করেন, হোয়াট অ্যামাউন্ট শুড বি রিটেইনড আউট অফ দ্য প্রফিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, মানে প্রতি বছরের শেষে। এই জন্য আমাদের কি হবে না, সূত্রের শেষে 1+ আর গুণ করতে হবে না, একমাত্র গুণ করবো কখন, যখন প্রতি বছরের শুরুতে কিস্তি দিবে। অর্থাৎ বছরের শুরুতে কিস্তি দিলে
সেক্ষেত্রে আমাদের এই সূত্রের সাথে 1 প্লাস আর গুণ করতে হতো। যে সমস্ত অঙ্কগুলো আমরা এর আগের ক্লাসে গুলো বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? আপনারা অবশ্যই এই টাইম অফ মানির ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রথম থেকে 1 2 3 এভাবে ধারাবাহিক অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবেন খুব সহজে। মাঝখান থেকে কোনো ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে কষ্ট হবে। তাহলে এই যে এই মানগুলো এখন এখানে বসে দিব আমরা। তাহলে আমাদের ফিউচার ভ্যালুর মান আছে কত? 75,000 টাকা। আর এর মান বের করতে বলছে আমাদের, কারণ কিস্তি পরিমাণটা বের করতে বলছে, মানে কত টাকা করে জমা রাখতে হবে সেটা বের করতে বলছে। তাহলে এখানে আমাদের 1 প্লাস আর এর মান দেওয়া আছে 0.09, আর এর মান হবে 10 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, আর এর মান হবে 0.9। তাহলে এই সম্পূর্ণ মানটা কিভাবে বের করতে হয় সেটা কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়ে দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কি করতে হবে, এখানে 75,000 টাকা বসিয়ে তারপরে এর মান, এই সম্পূর্ণ মানটা বের করে এখানে বসাবা, তারপরে এর মান বের করতে হবে, তাই না? তাহলে এই 75,000 টাকাকে এখানে যে মানটা বের হবে সেই মানটা এখানে বসিয়ে আমাদের এতে ভাগ করব, ভাগ করলে আমাদের কিন্তু এই যে এর মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সেম এর আগে যে অঙ্কটা করালাম সেম এই অঙ্কের মতোই, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? তারপর আমাদের 28 নম্বর অঙ্কে বলছে a machine cost a company টাকা 80,000 and its effective life estimated to be 25 years। তার মানে 25 বছর একটা মেশিন ক্রয় করব যার আয়ুষ্কাল হবে আমাদের 25 বছর। a sinking fund is created to replacement the machine at the end of its life। মানে মেশিনটা আমরা কি করব, 25 বছর পরে রিপ্লেস করব। তখন আমাদের মেশিনটির স্ক্র্যাপ ভ্যালু হবে 5,000 টাকা। সেম এই অঙ্কের মতোই। ক্যালকুলেট দ্য হোয়াট অ্যামাউন্ট শুড বি প্রোভাইড এভরি ইয়ার আউট অফ প্রফিট ফর দ্য সিঙ্কিং ফান্ড if the accumulated of 11.5% compounded। সেম এই অঙ্কের মতোই, আমি অঙ্কটা দেখালাম না, কারণ এখানে আমরা 25 বছর পর এটা মেশিন ক্রয় করব যার দাম হবে 80,000 টাকা এবং এর সেল বেস ভ্যালু হবে আমাদের 5,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, এই 80,000 টাকা থেকে এই 5,000 টাকা বাদ দিলেই আমাদের ফিউচার ভ্যালু মান হবে 75,000 টাকা। সেম এই অঙ্কটাই 80,000 টাকা থেকে আমাদের সেল বেস ভ্যালু 5,000 টাকা দেওয়া আছে, বাদ দিব। আর এখানে আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে 11.5%। তার মানে আমাদের এখানে ইন্টারেস্ট হবে 0.115। মানে এটা কিন্তু আমাদের 11.5% কে, মানে 11.5% কে যদি আমি 100 দিয়ে ভাগ করি আমাদের কিন্তু এই মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? আমরা জানি টাইম হলো মানে অঙ্কের ক্ষেত্রে আর এর মানটা সবসময় দশমিকে রূপান্তর করে অঙ্ক করতে হয়। আর দশমিকে রূপান্তর করার নিয়ম হলো পার্সেন্টেজের টাকাকে 100 দিয়ে ভাগ করলেই আমাদের কিন্তু দশমিক রূপান্তর হয়ে যাবে। তাহলে 11.5 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি আমাদের কিন্তু এই দশমিক রূপান্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমাদের এন এর মান হবে 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছর। তাহলে এন এর মান আমাদের 25, মানে 25 বছর ধরে অঙ্কটা করতে হবে। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে হবে। অর্থাৎ এখানে আমি যদি যে 11.5 আর এখানে আমাদের 25 বছর হবে, তাই না? এখন এখানে আমাদের 11.5 হবে, এখানে সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করে এখানে বসাবো, বসে ক্যালকুলেশন করে দিলে আমাদের কিন্তু অঙ্কটা শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ এর আগে দুইটা অঙ্ক করাইছি সেম একই অঙ্ক। তারপর আমাদের 29 নম্বর অঙ্কে বলা হয়েছে a company has to pay টাকা 93,000 টাকা to purchase a machine. It is estimated that the expected life of machine of 12 years, মানে 12 বছর। If scrap value টাকা 3,000, how much money should be retained out of the profit each year যদি 9% compounded interest rate। তার মানে এখানে আমাদের একই অঙ্ক, এখানে আমাদের একটি মেশিনের ক্রয় মূল্য হলো 93,000 টাকা এবং সেলভেজ ভ্যালু মান দেওয়া হচ্ছে 3,000 টাকা। তাহলে আমাদের ফিউচার ভ্যালু হবে এই 93,000 টাকা থেকে, অর্থাৎ এই 93,000 টাকা থেকে আমি যদি 3,000 টাকা বাদ দেই তাহলে আমাদের ফিউচার ভ্যালু হবে 90,000 টাকা, 90,000 টাকা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ফিউচার ভ্যালুর মান। তারপর আমাদের এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে 9% আর আমাদের বছর হবে 12 বছর। তাহলে ইন্টারেস্ট 9% মানে 0.09, আর এখানে 12 বছর, এর মান হলো 12 বছর হবে, ঠিক আছে? এখন আমাদের এই যে এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু ওটা হয়ে যাবে। এখানে আমাদের 0.09 হবে আর এখানে হবে আমাদের 12 বছর হবে। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। আর এখানে হবে আমাদের 90,000 টাকা হবে, এখানে 90,000 টাকা হবে, এখানে 90,000 টাকা হবে, তাহলে এখানে আমাদের কি হবে 90,000 টাকা হবে। তারপরে এগুলো ক্যালকুলেশন করে দিলে আমাদের কিন্তু অঙ্কটা শেষ। আর ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের অঙ্কটা হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তারপর 30 নম্বর অঙ্কে বলা হয়েছে the cost of new machine will be টাকা 1,50,000 আফটার 14 years, মানে 14 বছর পরে মেশিনের দাম হবে 1,50,000 টাকা। It is that time the old machine can be sold, মানে তখন পুরাতন মেশিনটা আমরা বিক্রি করা যাবে 7,000 টাকা এজ সেলভেজ ভ্যালু, মানে ভগ্নাংশ মূল্য হিসাবে। সেম অঙ্ক, তাহলে আমাদের 1,50,000 টাকা থেকে এই 7,000 টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা যদি
1,50,000 টাকা থেকে যদি 7,000 টাকা বাদ দেই তাহলে আমাদের বের হবে 1,43,000 টাকা। এটা কিন্তু আমাদের ফিউচার ভ্যালুর মান। ঠিক আছে, এখানে আমাদের 14 বছর পরে আর ইন্টারেস্ট হলো 5%। ইন্টারেস্ট কিন্তু আমাদের 5%, তাই না? তাহলে এখানে 0.05 হবে আর এখানে হবে আমাদের 14 বছর। তাহলে এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে হবে। এখানে আমাদের 5 হবে আর এখানে হবে আমাদের কি 14 হবে, তাই না? আর এখানে আমাদের 1,43,000 টাকা হবে। এখানে 1,43,000 টাকা হবে। এখানেও কিন্তু আমাদের 1,43,000 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে 1,43,000 টাকা হবে। 1,43,000 টাকা হবে। ঠিক আছে, তাহলে এই মানগুলো ভাগ করে দিলেই আমাদের কিন্তু অঙ্কটা শেষ। সেম একই অঙ্ক। তার মানে আমি আজকে যে 5টা অঙ্ক আপনাদের দেখালাম 26, 27, 28, 29, 30 এই 5টা অঙ্ক কিন্তু একই কোয়ালিটির একই নিয়মের অঙ্ক। ঠিক আছে, আপনারা এই 5টা অঙ্ক ভালোভাবে করলে এই ধরনের অঙ্ক যতগুলো আছে আশা করি আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।